স্যার, ইদ্রিস, আফরোজ, আফতাব, শামীম, কামরান, খালেদ, শিবা, বেনু, সোফিয়া, আরিফ প্রত্যেকেই অপরাধের সঙ্গে যুক্ত। আরও একজন লোক আছে, গুফরান, ওকে এখনো ধরা যায়নি। ওই চৌমাথাতে এদের সবার দোকান রয়েছে, যেখানে ওরা প্রত্যেকদিন মেয়েটাকে উত্ত্যক্ত করত। স্যার, আরও 3 জন রয়েছে, আকাশ, সোহেল আর নভীন। এরা 3 জনই টিকমপুর বস্তির, আর এরা 3 জনেই ওই ঘটনাটার সময় ওখান দিয়ে যাচ্ছিল, আর এরাও ওদের সঙ্গে যোগ দেয়। আমার কাছে ইদ্রিস, আফরোজ, আফতাব আর শামীমের কনফেশন আছে, যেটা ম্যাজিস্ট্রেটের সামনে নেওয়া হয়েছে। এটা হলো ভিকটিম রচনা গুপ্তর প্রথম বয়ান, যেটা 18 জুন 1997 রাজপুরনগর জেনারেল হসপিটালে নেওয়া হয়েছিল। রচনাই একমাত্র এই অপরাধের প্রত্যক্ষদর্শী। আর 30 জুন ওরা এখান থেকে চলে যায়। হ্যাঁ স্যার, 30 জুন রচনা নিজের পরিবারের সঙ্গে রাজপুরনগর থেকে নগরপুরে চলে যায়, যেখানে ওর বাবা বদলি নিয়েছিল। এই স্টেটমেন্টটাও রচনা গুপ্তর, যেটা 15 জুলাই 1997 নগরপুর জেনারেল হসপিটালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নেওয়া হয়েছিল। চার্জশিট রেডি করো আর কোর্টে ফাইল করো। স্যার, থ্যাংক ইউ স্যার। আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার থেকে দূরে থাকো, দূরে যাও, দূরে যাও, 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 দূরে যাও। রচনা, কাম ডাউন। রচনা, বেরিয়ে এসো, রচনা, বেরিয়ে এসো। কাম ডাউন রচনা। আসবে না, আমার কাছে আসবে না। চার্জশিট ফাইল করা হলো, শুনানি শুরু হলো, কিন্তু রচনার অবস্থার কোনো উন্নতি হলো না। শারীরিকভাবেও ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু মানসিক আঘাত থেকে ও বেরোতে পারছিল না। এই অপরাধ রচনাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল, শুধু ওকেই নয়, বরং ওর পরিবারকেও, যারা সমস্ত সময়ের পাশে ছিল। সারাক্ষণ এই আশা আর এই আকাঙ্ক্ষা নিয়ে যে তাদের রচনা হয়তো একদিন সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আর এই আঘাত থেকে বেরিয়ে আসবে। 2006 সালে এই কেসের রায় দেওয়া হলো, অপরাধ হবার 6 বছর পর। ডিফেন্সের এই আর্জি অত্যাচারিত মেয়েটির অনুপস্থিতিতে ক্রস এক্সামিন না করলে কোনো প্রমাণ পাওয়া যাবে না, কোর্ট এই আর্জিকে খারিজ করছে। ভিকটিম প্রথমবার তার নিজের বয়ান ইনভেস্টিগেটিভ অফিসারকে হসপিটালের 3 জন ডাক্তারের সামনে দেয়, আর তার দ্বিতীয় বয়ান সেই শহরের হসপিটালে নেওয়া হয় যেখানে তার ফ্যামিলি শিফট হয়েছে, একজন ম্যাজিস্ট্রেটের সামনে। দুটো বয়ানের একে অপরের সাথে মিল রয়েছে, যাতে এটা প্রমাণিত হচ্ছে যে মেয়েটি সত্যি কথা বলছে। আর বাকি রইল মেডিকেল রিপোর্ট, তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে ওই মেয়েটির এই অবস্থা তার উপরে হওয়া নৃশংস অত্যাচারের জন্যই। প্রসিকিউশন এই অপরাধীদের অপরাধ প্রমাণ সহ উপস্থিত করেছে। এই অপরাধীরা একজন মেয়ের সম্মান নষ্ট করেছে, এমন একটা মেয়ে যার একটা ব্রাইট ফিউচার ছিল, আর এই নারকীয় ঘটনার জন্য তার ভবিষ্যৎটা শেষ হয়ে গেছে। আর এখন হয়তো
এই যন্ত্রণা থেকে বেরোতেও দীর্ঘ সময় লাগবে। এই আদালত এই অপরাধীদের ক্ষমার অযোগ্য মনে করছে, বরং কঠিন শাস্তির যোগ্য মনে করছে। এমন শাস্তি যা ন্যায়ের পক্ষে হবে আর এই অপরাধের যোগ্য হবে। এই জন্য এই আদালত এই অপরাধীদের যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। আর তার সাথে এই আদেশ দেওয়া হচ্ছে যে মেয়েটির চিকিৎসার সমস্ত খরচা এরাই বহন করবে, সেই দিন থেকে যেদিন এই মেয়েটিকে প্রথম হাসপাতালে অ্যাডমিট করা হয়। স্যার, একটা প্রশ্ন আছে, হয়তো আপনার অদ্ভুত লাগবে, তবু অনেস্টলি জিজ্ঞেস করতে চাইছি। করুন। সত্যি কি কিছু পাল্টাবে? সত্যি কি কখনো কিছু? পাল্টাতেই হবে। এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ। যদি না আমরা এটা বুঝতে পারি, যদি না রিয়েলাইজ করতে পারি কতটা বড় আর গভীর ট্র্যাজেডি এটা, যেটা দেশকে উত্তরাধিকার সূত্রে দিচ্ছি। আর সেই ট্র্যাজেডিটা হলো এটাই যে অপরাধ আটকানোর পদ্ধতিকে প্রয়োগ করার প্রয়োজন মনে করি না। আমাদের এখন প্রয়োজন আগের করা ভুলগুলো থেকে আমরা কিছু শিক্ষা নিই, সেই শিক্ষাটা নিয়ে প্রয়োগ করি। হঠাৎ করে রাগ আর ইনস্ট্যান্ট সলিউশন খোঁজার আমাদের অভ্যেসটা আমাদের ভুলিয়ে দিচ্ছে যে আইনে পরিবর্তন হওয়াটা যতটা জরুরি ঠিক ততটাই জরুরি আইন রক্ষাকারী প্রতিটা সংস্থার ক্ষেত্রেও কন্ট্রোল মজবুত করাটা প্রয়োজনীয়। সমস্যার সমাধানটা সোজা নয়। শুধু কিবোর্ড থেকে টাচ স্ক্রিন আর টাচ স্ক্রিন থেকে স্মার্টফোনে পৌঁছে যাওয়াটাই সমস্যার সমাধান নয়। জরুরি হচ্ছে এটাই বোঝা যে সত্যি সত্যি অনেক হয়েছে। এই সব অপরাধের জন্য আমরা আমাদের দেশের সরল এবং উপযুক্ত যুব সম্প্রদায়কে আর হারাতে পারবো না। 2009 সালে রচনা গুপ্তার মৃত্যু হয়েছিল পুরো 11 বছর ধরে মানসিক কষ্ট সহ্যের পর। ফেরার অপরাধী গুফরান 2004 সালে ধরা পড়ে। 6 বছর ওর বিরুদ্ধে মামলা চলে আর 2010 সালে গুফরানকেও যাবজ্জীবনের শাস্তি দেওয়া হয়। শহর ছোট হোক বা বড়, রাস্তা চড়া হোক বা সংকীর্ণ, কিন্তু সমস্ত পাড়া, সমস্ত মোড়, সমস্ত গলি দিয়ে যাবার সময় বাড়ির মা বোনেরা নিজেদের কি সুরক্ষিত মনে করেন? প্রতিটি সাধারণ মানুষ, প্রতিটি সোসাইটি, প্রতিটা কলোনি, প্রতিটা অথরিটি এই কথা খুব ভালোভাবেই জানে যে গলির কোন মোড়ে কোথায় অসামাজিক লোকেরা থাকে। এর অর্থ এই নয় যে আমরা আমাদের আশেপাশের সমস্ত লোককে সন্দেহের চোখে দেখব। এটাও নয় যে মোড়ে দাঁড়িয়ে থাকা সবাইকে অপরাধী বা ক্ষতিকারক ভাবব। কিন্তু একটু সতর্কতা, একটু অ্যালার্টনেস দরকার, যাতে অপ্রত্যাশিত কিছু আটকানো যায়, অপরাধ হবার আগেই আটকানো যায়। সমস্ত অপরাধ এমন কিছু পরিবেশ, এমন কিছু পরিস্থিতি তুলে ধরে যেগুলো আমরা সবাই কোনো না কোনো সময় এড়িয়ে গিয়েছি। এর থেকে আমরা কি কিছু শিখতে পারি? সেই শিক্ষা কি আমাদের কোনো কাজে লাগতে পারে? আমাদের সর্বনাশ করে দেওয়া এই অপরাধীদের যন্ত্রণাদায়ক কাজকর্ম বন্ধ করার অন্য কোনো উপায় আছে কি? আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেস নিয়ে।
তোর বাবা আসেনি? উনি তো এসে চলেও গেছেন, কোথায়? বললেন ভোপাল যাচ্ছেন। হ্যাঁ, ভোপাল একজন আমার আছে। তোর মতো 24 ঘন্টা আমার মাথা খায় না ও। আর এখানে যে মেয়েটা আছে, তোমার বউ, তোমার ছেলে, তাদের কি হবে? আমার কপালটাই ফাটা যে তোর সঙ্গে বিয়ে করেছি আর একটা ছেলে আছে আমার। তোমাকে এভাবে যেতে দেবো না। আটকাবার যদি চেষ্টা করিস না, হাত পা ভেঙে রেখে দেবো আমি এখানে। শয়তান মেয়ে ছেলে। মুখটা পুরো পুড়ে গেছে স্যার। পকেট চেক করো। পকেটে তো কিছুই নেই স্যার। দীক্ষিত, আশপাশে দেখো কিছু পাও কিনা। স্যার, স্যার সেরকম কিছুই পাওয়া গেল না। বডিটা পোস্টমর্টমে পাঠাও। পরিষ্কার মার্ডার কেস। পরিচয় গোপন করার জন্য মুখটা পুড়িয়েছে। স্যার মৃত্যুর পরে কে পোড়ানো হয়েছে, আর পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো একটা সরু দড়ি দিয়ে কে শ্বাসরোধ করে মারা হয়েছে। মৃত্যুর সময় প্রায় 3 দিন আগে। 3 দিন আগে মানে 28 আর 29 নভেম্বরের মধ্যে। মনে তো সেরকমই হয়। দীক্ষিত, স্যার। আশেপাশের থানায় যতগুলো মিসিং কমপ্লেন আছে সব খোঁজ নাও। হ্যাঁ স্যার। একটা অজ্ঞাত পরিচয়ের লাশ, মুখটা পুরোপুরি পুড়ে গেছে, না কোনো সূত্র না কোনো পরিচয়। পুলিশ একটা কথা পরিষ্কার বুঝতে পারছিল যে লাশ যাতে চেনা না যায় তাই ওর মুখটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, যাতে শনাক্ত করা না যায় আর পুলিশ অপরাধীকে ধরতে না পারে। কিন্তু সেটা কি হতে পারে? স্যার ভোপাল আর আশেপাশের থানার সমস্ত মিসিং কমপ্লেন চেক করেছি, কিন্তু এই লাশটা ওই কমপ্লেনগুলোর মধ্যে নয় স্যার। খবরের কাগজের নোটিশের কি হলো? এখনো কোনো উত্তর আসেনি। দীক্ষিত, লাশের বাকি অংশগুলো পরীক্ষার জন্য রেখে দিতে হবে, তারপর লাশটা সৎকার করা হবে। স্যার মার্ডার স্পটে আরেকবার যাই, হয়তো কোনো প্রমাণ পেতে পারি। চলো।
দীক্ষিত, যেদিন আমরা লাশটা পাই এগুলো ছিল? হ্যাঁ স্যার ছিল, কিন্তু মনে হয়েছিল এই কেসের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাই। নেহাত কম তো পড়ে নেই? হ্যাঁ স্যার, আমারও এরমই মনে হচ্ছে, অনেকটাই রসুন পড়ে রয়েছে। এটাও তো হতে পারে যে লাশটা অন্য কোথাও থেকে আনা হয়েছে। হতে পারে ট্রাক বা টেম্পোতে করে আনা হয়েছে। হতে পারে যে রসুন ভর্তি কোনো গাড়ি করে আনা হয়েছে। হ্যাঁ স্যার, দেখে তো সেরকমই মনে হচ্ছে। আশপাশে যতগুলো মার্কেট আছে খোঁজ করো, খোঁজ নাও যে রসুন কোথা থেকে আসে। খোঁজ নিচ্ছি স্যার, আর ট্রাক ড্রাইভারদেরও জিজ্ঞেস করছি স্যার। 28 আর 29 নভেম্বর এই দুদিনের মুভমেন্টের খোঁজ নাও। অন্ধকারেই তীর ছুঁড়ছি, যদি নিশানায় লেগে যায় তো ভালো। আঠাশ 29 তারিখের ঘটনা। সাহেব, এখানে তো 24 ঘন্টায় রসুন বিক্রি হয়, সকাল সন্ধে গাড়ি লোড হতেই থাকে। আমার শুধু 28 আর 29 তারিখেরই ডেলিভারির লিস্ট চাই। 28, 29। এই নিন সাহেব, এর মধ্যে সমস্ত ব্যবসায়ীর নাম রয়েছে। টাইম লিখে রাখেন না সাহেব, খরিদ্দারও আমাদের চেনা লোক, আর যারা নিয়ে আসে তারাও। আমি তো খাতার মধ্যে এটাই লিখে রাখি যে কত মাল এলো আর কত গেল, তারই হিসেব রাখি আমি। এই 3টে পেজ জেরক্স করিয়ে দিন। আগে দিনেশ, 6টা গাড়ি। ইয়েস স্যার, 4টে ভোপালের আর 2টো উমারিয়ার। সবাইকে জিজ্ঞাসাবাদ করো। স্যার, না স্যার, জানি না লোকটাকে। কেন, কি হয়েছে স্যার? 28 তারিখে আরতে কি তোমার কোনো ডেলিভারি ছিল? হ্যাঁ স্যার, 2 দিন ছাড়াই মাল যায়। কোন ট্রান্সপোর্ট দিয়ে ডেলিভারি করাও? খুড়তুতো ভাইয়ের ট্রান্সপোর্টের ব্যবসা আছে, ওই ডেলিভারিটা সামলায়। ওর নাম আর ঠিকানা? কপিল মৌরিয়া, এটা সিজি চকেতে, পিকেএনডি ট্রান্সপোর্টের নামে। কেন, ব্যাপার কি স্যার? স্যার, সব ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করেছি। 28 তারিখে সবার ডেলিভারি ছিল, আর সবার গাড়ি সেই রাস্তা দিয়েই গেছে যে রাস্তায় আমরা লাশটা পেয়েছি। ট্রান্সপোর্টওয়ালাদের জিজ্ঞেস করেছো? 5টাকে চেক করেছি, সবারই ডেলিভারি দিনে ছিল। শুধু চক্সি সাপ্লায়ার্সের ডেলিভারি 28 তারিখ গভীর রাতে, মানে 29 তারিখ ভোরবেলা হয়। আর এই ডেলিভারি হয় চক্সি সাপ্লায়ার্সের মালিক রাজেন্দ্র চক্সির খুড়তুতো ভাই কপিল মরিয়ার টেম্পোতে করে। স্যার, কপিল মরিয়া ট্রান্সপোর্ট কোম্পানি চালায়, পিকেএমটি ট্রান্সপোর্ট কোম্পানি। আমি এখন সেখানেই যাচ্ছি। খোঁজ নাও। আমরা এখনো অন্ধকারেই, কিন্তু যদি কোনো আলোর দেখা পেয়ে যাই। লাশের পাশে পড়ে থাকা রসুনের খোসা আর কোয়া দেখে পুলিশ রাস্তায় উঠে এলো, যেখানে অনেক রসুন পড়েছিল। সেই রাস্তা থেকে মান্ডি, আর মান্ডি থেকে রসুনের ব্যবসায়ী, আর সেখান থেকে ট্রান্সপোর্ট পর্যন্ত। রসুনের তীব্র গন্ধ পুলিশকে এত দূর নিয়ে এলো। এই একটা সূত্রই কি পুলিশকে মৃতদেহ আর খুনিকে শনাক্ত করতে সাহায্য করবে, নাকি পুলিশ সত্যিই গোলক ধাঁধায় ঘুরছিল? আগে হ্যাঁ, 28 তারিখে আমার টেম্পোটা আমার খুড়তুতো ভাই রাজেন্দ্রকে দিয়েছিলাম মার্কেটে মাল পৌঁছতে। আচ্ছা, টেম্পোটা কটার সময় দিয়েছিলেন? 1 মিনিট। আগে ও সকাল 6টায় বুক করেছিল আর পরের দিন 8টায় ব্যাক করেছিল। মানে 14 ঘন্টা? হ্যাঁ। কিন্তু আরত তো এখান থেকে মাত্র 2 ঘন্টা দূরত্বে। স্যার, মাল লোডিং আনলোডিংয়েও তো সময় লাগে। টাইম লাগে, কিন্তু 14 ঘন্টা একটু বেশি না? 14 ঘন্টার জন্য 2800 টাকা, মানে 1 ঘন্টার জন্য 200 টাকা। আসলে ভাড়া তো 400 টাকা, কিন্তু রাজেন্দ্র আমার নিজের লোক, তাই কিছু কম নিয়েছিলাম। এই বিক্রমটাকে? আমার ভাগ্নে, রাজেন্দ্রর ছেলে। ওই টেম্পোটা কি এখানেই আছে? আগে বাইরেই আছে।
আচ্ছা স্যার, কি হয়েছে বলবেন তো? খুন হয়েছে। আমরা নিশ্চিত যে সেদিন রাতে লাশটাকে কোনো রসুন ডেলিভারি করা গাড়িতে করেই নিয়ে যাওয়া হয়েছিল। আর এই বিক্রম যে টেম্পোটা নিয়ে গেছিল সে কি করে? আগে বিকমের সেকেন্ড ইয়ারের ছাত্র, এই ভূপালেরই কোনো একটা কলেজে পড়ে। ও যেন কিছু জানতে না পারে, আর ও যদি জানতে পারে তাহলে বুঝে যাবে এতে তোমারও হাত আছে। ওর নাম্বার দাও। আগে নাম্বার। চল চল চল, কাল দেখা হচ্ছে। কাল আসবি তো? এলাম। স্যার, ওই বিক্রম চকসি ওর বাবার রসুনের ডেলিভারি করে। 28 তারিখে বিক্রমী ওর কাকার থেকে টেম্পোটা ভাড়ায় নিয়েছিল সন্ধ্যে 6টা নাগাদ। কিন্তু ও আড়তে ডেলিভারি দেওয়ার আগের দিন মানে 29 তারিখ সকাল 6টায় আর অদ্ভুত ব্যাপার হলো স্যার, 2 ঘন্টার মধ্যে মানে 29 তারিখেই সকাল 8টার মধ্যে টেম্পো পিকেএনডি ট্রান্সপোর্টে ফিরে আসে। দু ঘন্টার দূরত্বে যেতে লাগলো 14 ঘন্টা। আগে হ্যাঁ স্যার, আর যদি লোডিং আর আনলোডিং এর জন্য সময় লেগেও থাকে তাহলে ম্যাক্সিমাম 6 ঘন্টার মধ্যে হয়ে যাওয়া উচিত। আর টেম্পোর ভাড়া তো ঘন্টা হিসেবেই লাগে। ইয়েস স্যার। লাশটা কার, মার্ডার কার হলো, এর পিছনে কার কার হাত রয়েছে, এখনো আমরা পুরোপুরি অন্ধকারই রয়েছি। শাকিল স্যার, তুমি এই বিক্রমের ব্যাপারে খোঁজ খবর নাও। এ কি করে, কোথায় থাকে, কার সঙ্গে ওঠা বসা করে, সবকিছু। 2 দিনের টাইম দিন স্যার, হয়ে যাবে। স্যার, বিক্রম চকসি কমার্সের স্টুডেন্ট, আর ওরই কলেজের আরেকজন ছাত্র রাকেশ যাদব ওরই প্রিয় বন্ধু। রাকেশ পান্না জেলা থেকে এসছে, উমারিয়াতে থাকে ভাড়া বাড়িতে, কোনো কুসুম চৌহানের বাড়ি। স্যার, এই কুসুম চৌহান আসলে বিয়ে বাড়ি পরিষ্কার করার কাজ করে। কুসুমের ছেলে সূর্য চৌহান। ওর রাকেশ যাদব আর বিক্রম চকসির সঙ্গে খুব ভালো বন্ধুত্ব। আর স্যার, কুসুমের স্বামী নাথুলাল চৌহান টেম্পো চালায়। মার্ডারের সঙ্গে কোনো কানেকশন থাকতে পারে? মনে তো হয় না স্যার। শাকিল, আরও খোঁজ খবর নাও, আর দেখো কোনো অ্যাঙ্গেল যেন বাদ না যায়। ইয়েস স্যার। দেখে রাকেশ যাদবের ফোন নাম্বারটা চাই, আর বিক্রমের নাম্বারের সঙ্গে ট্যালি করো। দেখো সেই রাতে এই দুজনের মধ্যে যোগাযোগ ছিল কিনা। স্যার, এখনো পর্যন্ত পুলিশ কোনো মজবুত প্রমাণ পায়নি, কিন্তু তারা এই কেসের সমস্ত দিক সমস্ত রকমভাবে খুঁটিয়ে দেখেছে। পড়ে থাকা রসুনের খোসা আর কিছু কোয়া, এর উপরই কেসটি নির্ভর করছিল। বিক্রম চকসে রসুন ভর্তি টেম্পো নিয়ে 28 তারিখ রাত্রে মান্ডি গিয়েছিল। সেই দিনই যেদিন এই খুন হয়েছিল। কে ছিল সেই লোকটি যাকে এত নিষ্ঠুরভাবে খুন করা হয়? স্যার, 28 তারিখ রাতে বিক্রম যাদব আর রাকেশ চকসি এই দুজনের সেল লোকেশনের মুভমেন্ট উমারিয়া থেকে আড়ত পর্যন্ত একই। মানে সেই রাতে ওরা একসাথেই ছিল? আগে হ্যাঁ স্যার। আর স্যার, দেখার বিষয়টা হলো যে সেই রাতে ওরা একই জায়গা দিয়ে দুবার যাওয়া আসা করেছে।
একবার প্রায় 6:30 থেকে 8:30টার মধ্যে, আর দ্বিতীয়বার ওরা উমারিয়া থেকে আবার বেরিয়েছিল 12টা নাগাদ। তার মানে অন্ধকারে চালানো তীরটা ঠিক নিশানায় লেগেছে। হ্যাঁ শাকিল, বলো কি খবর? স্যার, নাথুলালের ফোন সুইচ অফ বলছে, আর 28 তারিখ থেকে ও বাড়িতেও আসেনি। ও টেম্পো চালায়, তাই না? হ্যাঁ স্যার, ভাড়ায় টেম্পো নেয়। যেই এজেন্সি থেকে ও টেম্পো নেয় সেখানে আমি চেক করেছি, ও 27 তারিখের পর ওখানে টেম্পো নিতে আসেইনি। যাই হোক, একটা ক্লু তো পাওয়া গেল। এখনো আমাদের অন্ধকারে তীর চালাতে হবে। কুসুম চৌহানের স্বামী নাথুলাল বেপাত্তা। সবকটাকে থানায় ডাকি স্যার? না, আগে কুসুমকে জিজ্ঞেস করো ওর স্বামীর বিষয়ে ও কিছু জানে কিনা। ইয়েস স্যার। আপনি কি কুসুম চৌহান? হ্যাঁ সাহেব। আপনার স্বামী নাথুলাল কোথায় উনি? কেন সাহেব, কি হয়েছে? উনি তো ভোপালে গেছে। ভোপালের কোথায় আর কবে গেছে? আমি জিজ্ঞেস করছি ভোপালের কোথায় আর কবে গেছে। ওখানে ওর একটা মেয়ে মানুষ আছে, ও তার কাছে গেছে। ঠিকানা বলো। কোনো পুরুষ অন্য মেয়ে মানুষের ঠিকানা বলে সাহেব? এটা কে বললো যে ভোপালে গেছে ও? আমার ছেলে বলেছে। তোর বাবা আসেনি? উনি তো এসে চলেও গেছেন। কোথায়? বললেন ভোপাল যাচ্ছেন। যাবার আগে তোমার স্বামী তোমার ছেলেকে বলে গেল যে ও ভোপালে যাচ্ছে। হ্যাঁ সাহেব, আমার ছেলে তো আমাকে এটাই বলেছিল। কেন, কি হয়েছে সাহেব? হ্যাঁ শাকিল, বলো। স্যার, চক থানা থেকে বলছি। 20শে নভেম্বর সূর্যকে অ্যারেস্ট করা হয়েছিল। ওর বাবা নাথুলাল চৌহান ডায়েরি করেছিল। কমপ্লেন কি ছিল? সূর্য ওর বাবাকে মেরেছিল স্যার। সূর্য, এই কি করছিস? সূর্য, বাবাকে মারছিস কেন? ছেলে শুনবি না আমার কথা? শুনবি না? খুব তেলেছে না তোর? খুব তেলেছে না তোর? যা বেরিয়ে এখান থেকে, যা বেরিয়ে যা এখান থেকে। আজকের পরে যেন তোকে দেখতে না পাই। তুই আমাকে মারছিস হারামজাদা, তুই নিজের বাবার উপর হাত তুলছিস। দেখ তোকে আমি কি করে, দেখ। নাথুলাল ওর ছেলের এগেইনস্টে থানায় ডায়েরি করেছিল, মার্ডার অ্যাটেম্পটের কমপ্লেইন স্যার। আর সেই রাতেই বিক্রম চকসি আর উমেশ যাদব ওর বেল করিয়েছিল। সাবাস। দেখে স্যার, মনে হচ্ছে অন্ধকারে তীর চালিয়ে আমরা খুব একটা ভুল কাজ করিনি। একদম ঠিক নিশানায় লেগেছে। সূর্য, রাকেশ, বিক্রম, তিনজনকে নিয়ে এসো। ইয়েস স্যার। মনে হচ্ছে অন্ধকারে তীর চালিয়ে আমরা খুব একটা ভুল কাজ করিনি। একদম ঠিক নিশানায় লেগেছে। সূর্য, রাকেশ, বিক্রম, তিনজনকে নিয়ে এসো। ইয়েস স্যার। শোনো সূর্য, উনি যেমনই হোক তোমার বাবা তো। তোমার মাত্র 16 বছর বয়স। তোমার সামনে এখনো পুরো জীবন পড়ে আছে। এই মারপিট ছেড়ে নিজের বাবাকে শোধরানোর চেষ্টা করো। বাবাকে শোধরানোর চেষ্টা করব। ওকে বললেই যেন ও শুধরে যাবে। ও বেটা কুত্তার ল্যাজ। মা আর আমার জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আর কতদিন সহ্য করবো ওকে? একটা কানা করিয়ে দেবো না তোকে আমি। কি করবি তুই? ও তোমারই ছেলে, একমাত্র ছেলে, লেখাপড়ায় ভালো, ওর কথা তো ভাববে। চুপ করে থাক। জাহান্নামে যা তুই, আর জাহান্নামে যাক তোর ছেলে। হারামজাদি। আমি তোমাকে ওই মেয়ে ছেলেটার কাছে যেতে দেবো না। অনেক হয়ে গেছে তোর নাটক। আমি যাবো ওই মেয়ের কাছে। ও তোর মতো ডাইনি নয়, ও আমার রক্ত চষে না অন্তত। যখন ইচ্ছে হবে তখন আমি যাব, যখন ইচ্ছে হবে তখন আসবো। শেষ করে দিই। যাও ওই ডাইনিটার কাছে নিয়ে থাকো, তোমাকে আর ফিরতে হবে না। বললাম তো, যখন ইচ্ছে হবে আসবো, যখন ইচ্ছে হবে চলে যাবো। এটা তোর বাপের বাড়ি নয়। সূর্য, তুই এই ঝামেলায় পড়িস না। নিজের পড়ায় মন দে, নিজের ফিউচারের ব্যাপারে ভাব, আর নিজের ভবিষ্যৎ বানা।
উন্নতি করা হয়ে গেছে। আরে যার বাপ এরকম তার জীবনে উন্নতি হয়? এই ভূপালের মেয়েটিকে ওই নোংরা মেয়েটার বাড়ি ঠিকানা আমি জানি না। 1 সপ্তাহ ধরে তোমার স্বামী বাড়ি আসছে না। তোমার মনে হয়নি একবার খোঁজ নিয়েও কোথায় আছে? থানায় ওর নিখোঁজ হওয়ার কোনো কমপ্লেনও করনি? কি আর যায় আসে স্যার, এলো কি এলো না আমাদের কিচ্ছু যায় আসে না। নিখোঁজ থাক বা ওই মেয়েটার কাছে, আমার কি? হ্যাঁ বিক্রম বল। রাকেশ, আরও তো কাল একটা ডেলিভারি আছে, কাজটা কাল করবি? 1 সেকেন্ড দাঁড়া, জিজ্ঞেস করি সূর্যকে। শোন, ও বলছে কালকে। কালকে করবি? হ্যাঁ কাল ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, ও হ্যাঁ বলছে, কালকেই করা যাবে। সূর্য আসছে। সূর্য আসছে। মা 1 ঘন্টার মধ্যে চলে আসবে। একটা কাজ করি, লাশটাকে উপরের ঘরে নিয়ে যাই। 6টার মধ্যে বিক্রম টেম্পো নিয়ে চলে আসবে, তারপর ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে লাশটার ব্যবস্থা করে দেবো। হ্যাঁ জায়গাটা ঠিক আছে? হ্যাঁ তাই না? এটা ঠিক জায়গা, একেবারে ফাঁকা, কেউ আসেও না মনে হয় এখানে। আমি রাত 10টায় বাবার গোডাউন থেকে মাল নিয়ে বেরোবো। পাগল নাকি? 10টার সময় পুরো বস্তি জেগে থাকে, তারপরে করতে হবে। ঠিক আছে, 12টায় আসবো। হ্যাঁ ওটাই ঠিক হবে। ঠিক আছে, 12টায় গিয়ে লাশটাকে তুলে হ্যাঁ এখানে এনে ফেলে দেবো, আর তারপর মালের ডেলিভারি দিয়ে সকালে ফিরে আসবো। এটাই ঠিক হবে। চল এখন যাই। হ্যাঁ বিক্রম বল। হ্যাঁ শোন রাকেশ, আমি টেম্পো নিয়ে বস্তির বাইরে দাঁড়িয়ে আছি, চলে আসবো? হ্যাঁ চলে আয়। না 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 না, টেম্পো নিয়ে বস্তিতে আসিস না, টেম্পোর আওয়াজে কেউ উঠে পড়তে পারে। টেম্পোটাকে ওখানে রেখে দিয়ে তুই চলে আয়, আমরা লাশটাকে হাতে করে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটে আসছি। ঠিক আছে।
এখান থেকে লাশটা সহজেই চোখে পড়বে। একটা কাজ করি, এটাকে পেছনের দিকে নিয়ে যাই। এখানে রাখ। চল এখান থেকে, চল 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 সূর্য, চল চল এখান থেকে। চল। আরতে যাওয়ার পথে জঙ্গলে যে লাশটা পাওয়া গেছে সেটা তোমার বাবার নাথুলাল চৌহানের? হ্যাঁ স্যার, ওটা ওনারই বডি, আর ওনাকে আমিই খুন করেছি। এতে আমার বন্ধু রাকেশ আর বিক্রমের কোনো হাত নেই। আর স্যার, আমি ওনাকে খুন করে ওনার লাশটাকে গুম করে দিয়েছিলাম। তোমার দোষের বিচার করা কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমার কাজ নয়, কিন্তু তুমি যা করেছো সেটা অপরাধ, আর সেই অপরাধের শাস্তিও তোমায় পেতে হবে। শাস্তি তো পাচ্ছিলাম স্যার, এত বছর ধরে আমি আর মা দুজনেই। যতদিন বেঁচে ছিল আমাদের জ্বালিয়ে মেরেছে। না তো মদ ছাড়তো, নেশা ছাড়তো, না আমাদের ছাড়তো। ওর সাথে বাচ্চাটা কোনো শাস্তির থেকে কম নয় স্যার। আমার মাকে ও সারা জীবন কষ্টই দিয়েছে। আর কতদিন সহ্য করতাম আমি আর এটা সহ্য করতে পারছিলাম না। আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না স্যার, সত্যি কোনো উপায় ছিল না। চলো। সূর্যকে জুভেনাইল হোমে পাঠিয়ে দেওয়া হয়েছে আর রাকেশ এবং বিক্রম আদালতের হেফাজতে আছে। এই তিনজনের বিরুদ্ধে খুনের অভিযোগে আইপিসির ধারা 302, অপরাধের প্রমাণ লোপাটের জন্য ধারা 201 আর অপরাধের ষড়যন্ত্রে সামিল হওয়ার জন্য 34 নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ চার্জশিট ফাইল করার জন্য প্রস্তুত হচ্ছে। যখন মা বাবার মধ্যে একজন এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করে যাতে বাড়িতে সকলের জীবন নরক হয়ে যায়, তখন সন্তান কি করবে? চুপচাপ সহ্য করবে? বিষয়টিকে এড়িয়ে গিয়ে জীবন কাটাবে, নাকি নিজের ভাগ্য মনে করে সবকিছু মেনে নেবে? উত্তরটা কঠিন, বিশেষ করে তখন যখন কোনো সমাধান চোখে পড়ছে না। সূর্য চৌহান যা কিছু করেছে সেটা কোনো সমাধান নয়, সেটা ছিল অপরাধ। কারণ কোনো মানুষের অন্যের প্রাণ নেবার অধিকার নেই। যদি কোনো কাছের মানুষ আপনাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তাকে ছেড়ে দেওয়াটা কি উপায় হতে পারে? বেশিরভাগ মহিলা আর বাচ্চারা সমাজের ভয়ে বা সুরক্ষাহীনতার চিন্তায় এই ধরনের অপমান চুপচাপ সহ্য করেন। এটা সত্যি যে সমাজ এমন দুরবস্থায় থাকা লোকেদের প্রতি সহানুভূতি দেখায়, আর মানুষ তাদের কষ্টটাও বোঝে। আর বহু ক্ষেত্রেই সমাজ এই ধরনের লোকেদের সাহায্যও করে আর তাদের নতুন করে জীবন শুরু করার সাহস যোগায়। কিন্তু কঠিন পরিস্থিতির মোকাবিলা করে সেগুলোর থেকে দূরে যাবার সিদ্ধান্ত শুধুমাত্র সেই মানুষেরাই নিতে পারেন যারা সেই সমস্যার সম্মুখীন হয়েছেন। যন্ত্রণা সহ্য করার থেকে ভালো যারা যন্ত্রণা দেয় তাদের থেকে নিজেকে চিরতরে দূরে সরিয়ে রাখা। যে যন্ত্রণা দিচ্ছে তাকে শেষ করে দেওয়া, এটা কোনো সমস্যার সমাধান নয়। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দেশ থেকে আরো একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, কাউকে মেরে ফেললে আপনার সমস্যার সমাধান হবে না, উল্টে আপনার আর আপনার কাছের লোকেদের সমস্যা আরো বেড়ে যাবে। জয় হিন্দ।